ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। পি ব্লক ক্লাস 5B মেইনলি আলোচনা কার্বন ডাই অক্সাইড। কার্বনের অক্সাইড একটা মোস্ট ইম্পর্টেন্ট অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সেটা নিয়ে আজকে আলোচনা। তো দেখবে যে কোনো নার্সিংহোম, হসপিটাল বা যে কোনো কলকারখানা, যে কোনো ইন্ডাস্ট্রিতে সব জায়গায় দেখবে ফায়ার এক্সটিংগুইজার যে মেশিনটা আছে ওটা যদি তুমি না বসাও তাহলে তুমি কোনোদিনই ছাড়পত্র পাবে না। সেই হসপিটাল, নার্সিংহোম কিন্তু চলবে না বা সেই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, কারণ তুমি ওই ছাড়টা তোমাকে নিতেই হবে। যে কোনো বড় বড় কলকারখানা বা যা কিছু করো না কেন, ফায়ার এক্সটিংগুইজার তোমার লাগবেই, কারণ সেটা যদি না তুমি সার্টিফিকেটলি ঠিকঠাক করো তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। দেখবে হসপিটালে যাও বা যেখানেই যাও তোমরা দেখেছো, দেখবে লাল কালারের একটা দেওয়ালের মধ্যে বসানো থাকে ফায়ার এক্সটিংগুইজার। অবশ্য এটা বসানোই থাকে, অনেক সময় কেউই কিন্তু আগুন সত্যি সত্যি ধরে গেলে ওটা যে কিভাবে ইউজ করতে হবে বেশিরভাগ লোকই জানে না, কিন্তু ওটা জানাটা খুবই প্রয়োজন। তো ওটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। ওর মধ্যে থেকে কিভাবে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেটা কিভাবে আগুন নেভাতে কাজে লাগে, তো সেই নিয়ে আমরা এক এক করে আলোচনায় আসবো। তো আমরা প্রথম যেটা আগে শিখে নিই, কার্বন ডাই অক্সাইডের প্রিপারেশন। দেখো এটা অনেক ছোটবেলায় তোমরা করেছো 7-8-এ। কার্বন ডাই অক্সাইড প্রিপারেশন করতে গেলে মার্বেল বা চুনা পাথরের মধ্যে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড গ্যাস আর জল তৈরি হলো। এই কার্বন ডাই অক্সাইড বায়ুর চেয়ে ভারী, জানো তো। আর বায়ুর চেয়ে ভারী বলে কি হচ্ছে, CO2 নিচে নেমে যাচ্ছে, এয়ারটা উপরে। সেই জন্য বায়ুর ঊর্ধ্ব অপসারণে এটাকে সংগ্রহ করা হয়, মানে আপওয়ার্ড ডিস্ট্রাকশন করে দেওয়া হচ্ছে, ডিসকানেকশন করে দেওয়া হচ্ছে। মানে এখানে তো CO2 থাকছে, এয়ারটা কিন্তু তার উপরে। এয়ারটাকে যদি আগে বের করে দিচ্ছ, মানে বুঝতে পারছো তো, ওপর থেকে এয়ারটাকে বের করে দিচ্ছ, তবে তুমি CO2টা পাবে। তো যাই হোক, এই যে রিয়াকশনটা তোমরা জেনেছো এতদিন যাবত, আমরা এখানে কেন HCl-টা ইউজ করছি, যে অবশ্যই এটা ডাইলুট HCl, এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড ইউজ করা যাবে না। কারণ ক্যালসিয়াম কার্বনেটে যদি আমরা সালফিউরিক অ্যাসিড ইউজ করি তখন কিন্তু ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি হয়। তো এটা ইউজ করতে পারবো না কেন? তার রিজন, এখানেও CO2 গ্যাস তৈরি হয়, কিন্তু এখানে যে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয় সেটা ওয়াটার সলিউবল, মানে জলের মধ্যে গুলে যায়। এখানে ক্যালসিয়াম সালফেটটা জলের মধ্যে গলে না, এটা হচ্ছে অদক্ষেপ, প্রেসিপিটেট তৈরি করে। তো তার সঙ্গে কি সম্পর্ক? তো মার্বেলের সাথে তো সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন হচ্ছে, বা মার্বেলের সাথে HCl এর রিঅ্যাকশন হচ্ছে। এটা প্রেসিপিটেটটা কোথায় পড়ে জানো? এই মার্বেলের উপরে পড়ে। প্রথমে রিঅ্যাকশন হওয়ার পরে যখনই এটা তৈরি হবে, এটা যদি মার্বেলের উপর প্রেসিপিটেটটা পড়ে, তা মার্বেলটা তো ঢেকে যাচ্ছে। তা পরে আর মার্বেলটা এমন ভাবে ঢেকে যায়, এই স্টেজ উপর এই মার্বেলের কাছে আর পৌঁছাতে পারে না, টাচ অ্যাটাচ হয় না, মানে টাচ বন্ধ হয়ে যাচ্ছে, রিঅ্যাকশন থেমে যাবে। তো কিছুক্ষণ রিঅ্যাকশন হওয়ার পরে, মানে প্রথম এর রিঅ্যাকশন এটা হবে, যেই এর উপরে একটা স্তর গঠন হয়ে যাবে, তখন এয়ার এর কন্ট্যাক্টে আসতে পারবে না, রিঅ্যাকশন বন্ধ। ওই জন্য সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয় না। মেন তোমাকে কেমিস্ট্রিটা বুঝতে হবে। দেখো রিঅ্যাকশন তুমি ভুলে যেতেই পারো, এখন MCQ কোয়েশ্চেন প্যাটার্ন, তো তোমাকে তো মেন ব্যাপার মনে রাখতে হবে যে অপশন গুলো। দেখো ক্যালসিয়াম কার্বনেটে HCl দিলাম, আমার ব্যালেন্স এখানে 2 হলো কি 3 হলো কি আদার্স কি হলো, আমার সব জানার দরকার নেই। কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমি কি থেকে তৈরি করছি, মেন কেমিস্ট্রিটা কি। এখানে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে যেটা ওয়াটার সলিউবল, আর এখানে যেটা ক্যালসিয়াম সালফেট তৈরি হচ্ছে যেটা ওয়াটার ইনসলিউবল। এটা তো মেন ফ্যাক্ট, কারণ ওটা সেটা তৈরি হবে। তুমি জল তৈরি হলো বলতে পারলে বা না পারলে সেটা বড় কথা নয়, সেটা MCQ প্যাটার্ন ওইভাবে থাকবেও না। বোঝা গেল ব্যাপারটা? মেন কেমিস্ট্রি তোমাকে বুঝতে হবে। তো যাই হোক, আমরা নেক্সট যেটা আলোচনা করব এইটাই, যেটা বলছিলাম ফায়ার এক্সটিংগুইজার। দেখো অ্যাকচুয়ালি যেটা আমাদের যন্ত্রটা থাকে, সেই যন্ত্রের মধ্যে এখানটায় যখন আমরা কি করছি না, এই জায়গাটার উপরে একটা এমন জিনিস থাকে যেটা এরকম প্রেসার ক্রিয়েট করতে হয়, তবেই কিন্তু এখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরোবে। কিভাবে করা থাকে দেখো, এইখানটায় সোডিয়াম কার্বনেট রাখা থাকে, দেখো এখানে লেখা আছে, এখানটা সোডিয়াম কার্বনেট রাখা থাকে, আর এই জায়গাটা একটা কাঁচের নল রাখা থাকে যার মধ্যে সালফিউরিক অ্যাসিডটা থাকে। এবার যখন তুমি এখানে প্রেসার দেবে, সঙ্গে সঙ্গে এটা কাঁচটা ফেটে যায়, সালফিউরিক অ্যাসিডটা সোডিয়াম কার্বনেটের উপর পড়ে। তো সালফিউরিক অ্যাসিড সোডিয়াম কার্বনের সঙ্গে রিঅ্যাকশন করে কি করে, NaDH উপর CO2 প্লাস জল, এই দেখো CO2 তৈরি হচ্ছে। মানে এর মধ্যে কিন্তু CO2 থাকে না, সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম কার্বনেট থাকে। ওই যখন এরকম প্রেসার ক্রিয়েট করছে তখন ফেটে গিয়ে রিঅ্যাকশন হয়ে এখান থেকে CO2টা বেরোচ্ছে, যে CO2টা আগুনটা নেভাচ্ছে। এবার তোমার মাথায় প্রশ্ন আসবে, CO2 কেন আগুন নেভায়, তাই না? এটা তো মাথায় প্রশ্ন। দেখো CO2 বলছি বাতাসের চেয়ে ভারী, তো CO2 যদি বাতাসের চেয়ে ভারী হয়, তোমরা কিছু জানো, যা কিছুই আগুনে জ্বলছে পুড়ছে, মানে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন হচ্ছে। তো অক্সিজেনের সাথে রিঅ্যাকশন হচ্ছে মানে, ধরো এই বস্তুটা পুড়ছে, এই অক্সিজেনের টাচ পাচ্ছে বলেই তো পুড়ছে।
তো CO2 যদি বাতাসের চেয়ে ভারী হয়, তা তুমি যদি CO2 স্প্রে করো, তাহলে এর ওপরে তখন CO2 গুলো যখন চলে আসবে, তখন O2 গুলো কিন্তু এর ওপরে থাকবে, কারণ অক্সিজেনের থেকে CO2 বেশি ভারী, বেশি হেভিয়ার, ঠিক আছে? তো সেই জন্য CO2 নিচে, O2 ওপরে, তাহলে O2 এর সঙ্গে এই জ্বলন্ত বস্তু আর টাচ পাচ্ছে না। টাচ না পেলে কি হবে? নিভে যাবে, কারণ অক্সিজেনের টাচ পেলে তবেই বস্তু জ্বলবে, নাহলে কিন্তু নিভে যাবে। তো কার্বন ডাইঅক্সাইড পড়ে যাচ্ছে মানে অক্সিজেন ওপরে চলে আসছে, আর নিভে যেতে বাধ্য। বোঝা গেল ব্যাপারটা? তো কার্বন ডাইঅক্সাইড এইভাবে কাজ করছে। তো এক্সেপশন অবশ্যই আছে, যখন দেখবে অনেক হাই টেম্পারেচার ক্রিয়েট হয়েছে, তখন দেখবে এইসব ফায়ার এক্সটিংগুইশার কাজ হবে না। যেমন ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এগুলো যদি কোনো সময় জ্বলে ওঠে, এত হাই টেম্পারেচার ক্রিয়েট হয়, তখন আবার উল্টো ঘটনা ঘটে, CO2 ভেঙে গিয়ে আবার কার্বন প্লাস অক্সিজেন তৈরি করে। সে তো আবার হিতে বিপরীত হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড থেকে আবার অক্সিজেন তৈরি হয়ে গেলে তো আরো দাউ দাউ করে চলতে থাকবে। বুঝতে পেরেছো? যেখানে দেখো ম্যাগনেসিয়াম, সোডিয়াম যার আছে, সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ইউজ করা যাবে না, তখন আবার ভেঙে গিয়ে O2 তৈরি হয়, আরো জ্বলতে সাহায্য করবে। ঠিক আছে, এগুলো এক্সেপশনাল ব্যাপার। যাই হোক, তো নেক্সট বেকিং পাউডার। দেখো এই আলোচনাটা কেন করলাম কার্বন ডাইঅক্সাইডের, দেখো কার্বন ডাইঅক্সাইডের অনেক ইউজ আছে তোমরা জানো, যেমন ড্রাই আইস, শুষ্ক বরফ, কার্বোজেন, যেটা আমরা কৃত্রিম শ্বাসকার্য চালানোর জন্য যেটা ব্যবহার করা হয়, যার মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের মিক্সচার ব্যবহার করা হয়। বেকিং পাউডার একটা ইম্পর্টেন্ট পার্ট। কেন? বেকিং পাউডারটা দেখবে পাউরুটির মধ্যে ব্যবহার হয়, বা অন্য কোনো রুটির মধ্যে, যেগুলো ফোলাতে কাজে লাগে, কারণ ছিদ্র হতে কাজে লাগে, একটু নরম হতে কাজে লাগে। কারণ বেকিং পাউডারের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, টার্টারেট থেকে শুরু করে সোডিয়াম বাইকার্বনেট এগুলো থাকে, জানো তো? হিট যখন করা হয় অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো রুটির মধ্যে যখন তুমি বেকিং পাউডার দেবে, ওই CO2 তো বেরোতে থাকছে, গ্যাস যদি বেরোতে থাকে সলিডের মধ্যে দিয়ে, তাহলে আস্তে আস্তে ছিদ্র হয়ে যাচ্ছে, পোরাস হয়ে যাচ্ছে। তো ওই জায়গাটা সফট, মানে পোরাস হয়ে যাওয়া মানে সফট হবে, তখন মানে রুটিটা ভালো থাকবে। বুঝতে পারলে ব্যাপারটা? তার একটা ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হবে। তো নেক্সট যেটা CO2 আইডেন্টিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে কার্বন ডাইঅক্সাইড কিভাবে আমি আইডেন্টিফাই করব। তোমরা একদম ছোটবেলায় পড়েছো, কার্বন ডাইঅক্সাইড যদি স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে চালনা করো, একদম ক্লিয়ার সলিউশন অফ লাইম ওয়াটার, তার মধ্যে CO2 দিলে দেখবে লাইম ওয়াটারটা আস্তে আস্তে মিল্কি প্রেসিপিটেট হয়ে গেছে, মানে ঘোলা হয়ে গেছে, একটা টার্বিট হয়ে গেছে। কেন না? এটা হচ্ছে লাইম ওয়াটার, চুন জল, CO2 সঙ্গে রিঅ্যাকশন করে দেখো একটা প্রেসিপিটেট তৈরি করছে, ইনসলিবল পার্ট। ওই জন্য কি হচ্ছে? টার্বিট তৈরি হচ্ছে, একটা মিল্কি ভাব চলে আসছে, এবং এটা কিন্তু নট সলিবল ইন ওয়াটার। কিন্তু যদি তুমি আবার আরো এক্সেস CO2 চালনা করো, তখন কি হবে? এর সাথে আবার দেখো CO2 রিঅ্যাকশন করছে, তখন কিন্তু এটা আবার সলিবল হয়ে যায়, তখন আবার মানে ক্লিয়ার সলিউশন হয়ে যায়, মানে একদম স্বচ্ছ হয়ে যায়। তার মানে তুমি CO2 গ্যাসকে আইডেন্টিফাই করবে কি করে? চুন জল নাও, নিয়ে প্রথমে একটুখানি দিয়ে দেখো, ঘোলা হয়ে গেলে বুঝতে পারবে এটা CO2। আরো বেশি দাও, দিলে দেখবে আবার ক্লিয়ার হয়ে গেছে, তার মানে ভাববে ওটা CO2। ঠিক আছে, CO2 অল্প দিলে ঘোলা, বেশি দিলে আবার স্বচ্ছ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এই কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডের টপিক এবং ক্লাস নিয়ে আলোচনা করলাম। আমরা একদম শেষের পথে পি ব্লকের আর সিলিকন অ্যান্ড সিলিকন কম্পাউন্ড নিয়ে আলোচনা আছে, হলি পি ব্লক কমপ্লিট। ইনঅর্গানিকের একটা মোস্ট ভাইটাল এবং মোস্ট লার্জ একটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট দিন ক্লাসে চ্যানেলে ফোকাস রাখো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ ক্লাস এখানেই শেষ করলাম। ওকে, বাই।